পশ্চিমবঙ্গের এক পুরনো গ্রাম চণ্ডীমাটি। গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল তেঁতুল গাছ আছে। সন্ধ্যার পর কেউ যায় না সেখানে, কারণ শোনা যায় ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকে এক নারী, লাল শাড়ি পরে, কিন্তু তার পা দুটো উল্টো ঘোরানো। গল্পের নাম তেঁতুলতলার সন্ধ্যা। আমার নাম হাবিবুর। কলকাতার এক মিডিয়া হাউসে কাজ করি, কিন্তু ভেতরে ভেতরে আমি একজন প্যারানর্মাল ব্লগার। ভূতের গল্প, ছায়াছবি আর রাত্রিবেলায় অচেনা শব্দ, এসব আমাকে অদ্ভুতভাবে টানে। তাই ছুটি এসেছিলাম চণ্ডীমাটি গ্রামে। শহরের কোলাহল থেকে অনেক দূরে, মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে। এখানে আমার দাদুর একটা পুরনো বাড়ি ছিল, শুনেছি বহু বছর আগে সেখানে ভয়ানক কিছু একটা ঘটেছিল। তখন থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকেরা বলে ওই বাড়ি আর পেছনের তেঁতুলতলা গিয়ে অভিশপ্ত। আমি এসব কথায় খুব একটা বিশ্বাস করি না, বরং ওরকম জায়গায় একা রাত কাটানোর অভিজ্ঞতা আমার জন্য রোমাঞ্চকর। বাড়িটা সত্যিই অদ্ভুত। লাল ইটের পুরনো গঠন, দোতলা, কাঠের দরজা আর জানালায় তালা ঝুলছে। ঢুকতেই একটা সাদা ধুলো ভরা জায়গা। মাকড়সার জাল ঝুলে আছে, যেন কেউ 10 বছরেও হাত দেয়নি। আমি ঘরের মধ্যে একটা চৌকিতে মশারি টাঙিয়ে বিছানা পাতলাম। ঠিক করলাম আজ রাতে কিছু না কিছু রেকর্ড করব। ব্যাগ থেকে ক্যামেরা, নোটপ্যাড আর রেকর্ডার বার করে তৈরি হলাম। পেছনে একটা ঘন তেঁতুল গাছের ঝোপ দেখা যায় জানালার পাশ থেকে। গ্রীষ্মকাল হলেও সন্ধে নামতেই অদ্ভুত ঠান্ডা অনুভব হতে লাগল। স্থানীয় দোকানদার কালীচরণবাবু বললেন, সেই তেঁতুল গাছের নিচে কেউ সন্ধ্যের পর যেত না। বহু বছর আগে এক মহিলা, গঙ্গারি বউ, সেই গাছের নিচে ফাঁসি দেয়। তখন থেকেই নাকি সন্ধে হলেই তার কান্না শোনা যায়। আরও বলল, যে যায় ফিরে আসে না। না ফিরলেও ভালো, যদি ফেরে তখন আর সে মানুষ থাকে না। আমি কিছু বললাম না। এমন গল্প আমি বহু শুনেছি। এবার নিজে চোখে দেখার সময়। রাত 11টা। ক্যামেরা অন করলাম। জানালার দিকে তাকিয়ে বসে আছি। হঠাৎ বাইরে এক ফিসফিস আওয়াজ, হাবিবুর, হাবিবুর। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, গায়ে কাটা দিয়ে উঠল। জানালার বাইরে কাউকে দেখা গেল না। আমি ব্যালকনিতে গেলাম। তেঁতুলতলা পুরো অন্ধকার, কিন্তু হঠাৎ গাছের নিচে একটা লাল শাড়ি পরা ছায়ামূর্তি দেখা গেল, উল্টো পা। সে ধীরে ধীরে গাছের গায়ে মিলিয়ে গ্রামের মন্দিরে গিয়ে পুরোহিত শশাঙ্কবাবুর সঙ্গে দেখা করলাম। তিনি একরাশ ভয় নিয়ে বললেন, তুমি কাল রাতেই গেছ? তাহলে সাবধান হও। এই গ্রীষ্মে সে সবচেয়ে শক্তিশালী হয়। সে কারো শরীর দখল করতে পারে। আমি একটু হেসে বললাম, আমার ভিডিওতে স্পষ্ট একটা ছায়া দেখা গেছে। আমি আজ রাতে আরও কাছে যাব। শশাঙ্কবাবু মাথা নেড়ে বললেন, তুমি জানো না তোমার দাদু কিভাবে মারা গিয়েছিলেন? আমি থমকে গেলাম। দাদুর মৃত্যু হয়েছিল হঠাৎ পাগলামির মধ্যে। উনি চেঁচিয়ে বলতেন, গাছটা বাঁচতে দিচ্ছে না, গঙ্গারি আসছে। তারপর একদিন দাদু নিজেই চলে যান তেঁতুলতলায়। সকালে শুধু তার জুতো পাওয়া গিয়েছিল। আমার গায়ে কাটা দিল। আমি কি সেই একই পথে যাচ্ছি? রাত 12টা। আমি ক্যামেরা নিয়ে গাছের দিকে এগোলাম। পা ভারী হয়ে আসছে, ঘোরের মতো লাগছে। গাছের নিচে পৌঁছে দেখি লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে। চোখ নেই, শুধু কালো গহ্বর। সে বলল, তুই আমার নাম জানিস না? বল। আমি শুধু বললাম, গঙ্গারি। সে হেসে উঠল। চারপাশে বাতাস ঝড়ের মতো চলতে লাগল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। চোখ খুললাম সকাল 7টায়, বাড়ির ভেতরে। রক্তে ভেজা জামা। আমার ক্যামেরা ভেঙে গেছে। গ্রামের মানুষ বলল, কেউ রাতে আমাকে দেখেনি। কিন্তু আমার হাতে একটা ছেঁড়া শাড়ির টুকরো। আর ক্যামেরার সেট কার্ডে শেষ রেকর্ডেড ক্লিপে দেখা যাচ্ছে আমার মুখে গঙ্গারির হাসি। আমি কলকাতা ফিরে এসেছি, কিন্তু মাঝে মাঝে আয়নায় নিজের চোখের দিকে তাকালে দেখি একটা অন্য চোখ তাকিয়ে আছে। তেঁতুল গাছ এখনও আছে, কিন্তু এখন রাতে সেই গাছে দুজনের ছায়া দেখা যায়। একজন গঙ্গারি, আর একজন আমি।